আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। মাগুরা পলিটেকনিক কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ প্রথম দিন। পঞ্চম পর্বের সকল টেকনোলজির অ্যাকাউন্টিং থিওরি ও প্র্যাকটিক্যাল বিষয় কোড 6585। তো সকল টেকনোলজির সাথে এই ক্লাসটা আছে। তো আমি মোহাম্মদ রকিব হোসেন, নন টেক বিভাগ, হিসাব বিজ্ঞান, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট, মাগুরা। তো পঞ্চম পর্বের সকল টেকনোলজিকে স্বাগত অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসের আজকে প্রথম ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্ন নম্বর 1, হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব রক্ষণ বলতে বুক কিপিং। বুক অর্থ হচ্ছে বই, পারিভাষিক শব্দ। কিপিং অর্থ হচ্ছে সংরক্ষণ, অর্থাৎ বুক কিপিং একসাথে অর্থটা দাঁড়ায় বই সংরক্ষণ। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। হিসাব বিজ্ঞান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের লেনদেন সমূহ সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুযায়ী একটি বইতে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ও মোট দায় জানতে পারে, তাকে হিসাব বিজ্ঞান বলে। এরপরে প্রশ্ন নম্বর 2, হিসাব রক্ষণের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য। হিসাব রক্ষণের বেশ কিছু বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য আছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। তো আসি বৈশিষ্ট্য সমূহের মধ্যে সমাজ বিজ্ঞানের শাখা। হিসাব বিজ্ঞান সমাজ বিজ্ঞানের একটি অন্যতম শাখা। এরপরে আসে যে সুনির্দিষ্ট পদ্ধতি। হিসাব বিজ্ঞানের বেশ কিছু সুনির্দিষ্ট পদ্ধতি আছে, যে পদ্ধতি দিয়ে লেনদেনগুলো লিপিবদ্ধকরণ করা হয় ধারাবাহিকভাবে। যেমন কোনো লেনদেন সংগঠিত হলে প্রথমে জাবেদায় লিপিবদ্ধকরণ করা হয়, এরপরে খতিয়ান মুক্তকরণ করা হয়, নগদান, রেয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত। এভাবে সুনির্দিষ্ট পদ্ধতিতে লেনদেনগুলো লিপিবদ্ধকরণ করা হয়। এরপরে আসি যে টাকায় পরিমাণযোগ্য বা অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য। লেনদেন হতে হলে অবশ্যই তাকে অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য হতে হবে। দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? দুইটা পক্ষ, একটি পক্ষ গ্রহণ করবে, অপর পক্ষ প্রদান করবে, একে বলা হয় দ্বৈত সত্তা। এরপর আসি যে লাভ লোকসান নিরূপণ। পঞ্চম পয়েন্ট হচ্ছে লাভ লোকসান নিরূপণ। প্রতিটা প্রতিষ্ঠানের লাভ লোকসান আছে, তো আমরা হিসাব রক্ষণ বা হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ লোকসান সম্পর্কে জানতে পারি। এরপরে আসি যে লেনদেন সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ। লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর সেগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ করতে হবে। অর্থাৎ লেনদেন কোনটি লেনদেন নয়, কোনটি লেনদেন, জাবেদা মুক্তকরণ করতে হবে, খতিয়ানে করতে হবে, রিয়ামিল, এভাবে লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ করতে হবে। এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের বা হিসাব রক্ষণের বৈশিষ্ট্য। এরপরে আসি আমরা যে উদ্দেশ্য সমূহ। প্রতিটা কাজের একটা উদ্দেশ্য থাকে, তেমনি হিসাব বিজ্ঞানের বা হিসাব রক্ষণের বেশ কিছু উদ্দেশ্য আমরা লক্ষ্য করতে পারছি এখানে। তো প্রথম পয়েন্ট আসি আমরা যে লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের লেনদেনের স্থায়ী লিপিবদ্ধকরণ করা হয়ে থাকে, অর্থাৎ খতিয়ানকে স্থায়ী বলা হয়। আর্থিক অবস্থার নিরূপণ। আর্থিক অবস্থার নিরূপণ বলতে প্রতিটা প্রতিষ্ঠানের দায় ও সম্পদ দুইটা দিক থাকে, এই দুইটা দিক নির্দিষ্ট সময় শেষে কত দায় কত সম্পদ এটা প্রদর্শন করাকে বলা হয় আর্থিক অবস্থা নিরূপণ। দেনা ও পাওনার পরিমাণ। প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রতিষ্ঠান অনেক সময়
দেনা পাওনার বিষয়টা জড়িত হয়ে থাকে। তো হিসাব রক্ষণ বা হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা দেনা পাওনা সম্পর্কে অবগত হতে পারি। ব্যয় নিয়ন্ত্রণ, হিসাব বিজ্ঞান প্রতিটা প্রতিষ্ঠানে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখে, যে জন্য প্রতিষ্ঠান ব্যয় নিয়ন্ত্রণে সহযোগিতা হয়ে থাকে। সম্পত্তির রক্ষণাবেক্ষণ, একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সম্পত্তি থেকে যায় বা বিভিন্ন ধরনের সম্পত্তি থাকে, যেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এর অভাবে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণের মাধ্যমে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সম্ভবপর হয়ে থাকে। এরপরে আসি আমরা যে হিসাবের জালিয়াতি রোধ। হিসাবের জালিয়াতি রোধ বলতে যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, বা কত টাকা সম্পদ আছে প্রতিষ্ঠানে, বা প্রতিষ্ঠান লাভের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে, ইত্যাদি বিষয়গুলো সংরক্ষণ করা যেতে পারে। গাণিতিক শুদ্ধতা যাচাই, হিসাব বিজ্ঞান রিয়ামিল প্রস্তুতের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের আয় ব্যয় লাভ লোকসান নিয়ে রিয়ামিল প্রস্তুত করা হয় এবং এখানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হয়। তো এরপরে আমরা আরো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা লেখা আছে এখানে, যে প্রশ্ন নাম্বার 3, হিসাব রক্ষণের সুবিধা সমূহ। হিসাব রক্ষণের সুবিধা সমূহ আমরা দেখতে পাচ্ছি। হিসাব রক্ষণের সুবিধা সমূহ 1 নম্বর পয়েন্ট আছে যে স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ, অর্থাৎ একটি লেনদেন সংগঠিত হওয়ার পর সেটিকে স্থায়ীভাবে হিসাবের বইতে সংরক্ষণ করা হয়ে থাকে। এরপরে লাভ লোকসান নির্ণয়, হিসাব বিজ্ঞানের একটি অন্যতম সুবিধা হলো যে প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ান্তর বা 1 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, যে কোনো সময় এর লাভ লোকসান নিরূপণ করা সম্ভব হতে পারে। তো সাধারণত একটি নির্দিষ্ট সময়ান্তর অর্থাৎ 1 মাস বা 1 বছর অন্তর হিসাবের লাভ লোকসান নিরূপণ করা হয়ে থাকে। আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক অবস্থা বলতে কি একটি প্রতিষ্ঠানে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, কত টাকা অবশিষ্ট আছে, এটাকে বলা হয় আর্থিক অবস্থা নিরূপণ। অনুপাত বিশ্লেষণ, প্রতিষ্ঠানের দায় অনুপাত, আয় অনুপাত। নগদ অর্থের অবস্থা সম্পর্কে অবগত হওয়া, হিসাব রক্ষণের একটি অন্যতম সুবিধা হলো যদি প্রতিষ্ঠান তার যথাযথ হিসাব সংরক্ষণ করে তাহলে নগদ অর্থের সম্পর্কে সে সবসময় অবগত থাকতে পারে। সম্পত্তি ও দায়ের বিচার বিশ্লেষণ, সম্পত্তি এবং দায় প্রতিষ্ঠানে বিচার বিশ্লেষণ করা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম সুবিধা। প্রামাণ্য দলিল, হিসাব রক্ষণের একটি অন্যতম সুবিধা হলো যে প্রতিষ্ঠান যে কোনো সময় হিসাব বিজ্ঞানের মাধ্যমে তার প্রতিষ্ঠানের সকল বিষয় সম্পর্কে অবগতি হতে পারে বা জানতে পারে, যেটা প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। তো প্রশ্ন নাম্বার 4, হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি। হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধি অনেক। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্রেই হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিসাব বিজ্ঞানের আওতা, হিসাব বিজ্ঞানের আওতাকে 3 ভাগে বিভক্ত করা যায়। প্রথমত ব্যক্তির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। তো ব্যক্তির ক্ষেত্রে হিসাব বিজ্ঞান কি ধরনের ভূমিকা পালন করে? প্রত্যেকটা ব্যক্তি তার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে রাখতে পারে হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এরপরে পারিবারিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ পরিবারের মোট সদস্য কত, মোট সদস্যের উপর ভিত্তি করে তাদের আয় কত, তাদের ব্যয় কত,
এগুলো নির্ভর করা যায়। এবারে সামাজিক ক্ষেত্রে বলতে গেলে সমাজের সকল স্তরে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। মানুষ যদি হিসাব করে না চলে তাহলে সে সামনে অগ্রসর হইতে পারবে না। সুতরাং প্রতিটা মানুষের প্রতিটা ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে বা হিসাবের প্রয়োজনীয়তা আছে। হিসাব না করে চললে সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। তো আমরা আসি ব্যক্তির ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে। তো সামাজিক ক্ষেত্রকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে কারবারি প্রতিষ্ঠান, একটা হচ্ছে অকারবারি প্রতিষ্ঠান। তো কারবারি প্রতিষ্ঠান কাকে বলে? যেগুলো কারবার পরিচালনার নিমিত্তে যে প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে সেটাকে বলা হয় কারবারি প্রতিষ্ঠান। এরপরে অকারবারি প্রতিষ্ঠান বলতে কি? কারবার পরিচালনার নিমিত্তে যেগুলো নয় সেগুলো অকারবারি প্রতিষ্ঠান। তো কারবারি প্রতিষ্ঠানের প্রথমে আসি আমরা এক মালিকানা, এরপরে অংশীদারি, এরপরে সমবায়, এরপরে কোম্পানি। তো কারবারি প্রতিষ্ঠানের এক মালিকানা কারবার কাকে বলে? যে ব্যবসায়ের সর্ব অবস্থায় একজন মাত্র ব্যক্তি থাকে তাকে এক মালিকানা কারবার বলে। এরপরে অংশীদারি যে ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি থাকে তাকে অংশীদারি কারবার বলে। অংশীদারি ব্যবসায় একাধিক অংশীদার থাকতে পারে। এরপরে সমবায় অর্থাৎ একের অধিক ব্যক্তি নিয়ে যে সংগঠন গঠন করা হয় তাকে সমবায় বলে। কোম্পানি বলতে সেখানে একজন ব্যক্তিও করতে পারে, একাধিক ব্যক্তিও করতে পারে। এরপরে আসি আমরা অকারবারি প্রতিষ্ঠান। এর ভিতরে আছে রাষ্ট্রীয় এবং সেবামূলক। তো রাষ্ট্রীয় বলতে কি? যেগুলো রাষ্ট্র পরিচালনা করে বা সরকার কর্তৃক পরিচালিত হয়, যেমন সরকারি প্রতিষ্ঠান সমূহ। এরপরে আসে আধা সরকারি বা স্বায়ত্তশাসিত। সরকার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে সরকারি প্রতিষ্ঠান। আধা সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ যেগুলো পুরোপুরি সরকারি নয় সেগুলো আধা সরকারি প্রতিষ্ঠান বলা হয় থাকে। এবারে আসি আমরা যে সেবামূলক প্রতিষ্ঠান বলতে যেগুলো মানুষের সেবা প্রদান করে তাকে বলা হয় সেবামূলক প্রতিষ্ঠান। অর্থাৎ স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি সেবামূলক প্রতিষ্ঠান। স্কুল, কলেজ, হাসপাতাল। স্কুল হচ্ছে আমাদেরকে শিক্ষার জন্য সেবা দিয়ে থাকে, স্কুল কলেজ। হাসপাতাল হচ্ছে আমাদের চিকিৎসা সেবা দিয়ে থাকে, এভাবে আমাদেরকে সেবা দিয়ে থাকে। তো অনলাইন ক্লাসে আজকে 4টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। এই 4টা প্রশ্নের পরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য বা হিসাব বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তা, যেটা তোমরা বইতে দেখতে পাবা। এখন পলিটেকনিকের যে বই আছে তোমরা সে বইটা নিতে পারো, বাজারে অনেক বই আছে। তো তোমাদের বইতে তোমরা দেখতে পাবা যে হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি এবং হিসাব বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তা। তো প্রথমত এই প্রশ্নগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা প্রথম অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো অনলাইন ক্লাসে আজকে প্রথম ক্লাস। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে ফেসবুক গ্রুপ আছে, সেখানে করতে পারো, অথবা আমার ব্যক্তিগত নাম্বার আছে, সে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যে নাম্বারটা হচ্ছে 019243975
তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার। যদি কোনো টপিকস বুঝতে অসুবিধা হয় ফেসবুক গ্রুপে অনলাইনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, অথবা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারো। আমার ফোন নাম্বার হচ্ছে 01924397522। তো পরবর্তী ক্লাস প্রতি সোমবার সকাল 10টায় আমি মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এখানে সরাসরি যুক্ত থাকব। তোমরা সকলেই এখানে যুক্ত হবা আশা করি। এবং প্রতি সোমবার সকাল 10টা থেকে 10:30, 10:30 পর্যন্ত আমার ক্লাস নির্ধারণ করা আছে। তো এই ক্লাসে আমি ভিডিও আপলোড করব, তোমরা সেখান থেকে দেখে নিবা এবং পরবর্তী যে অধ্যায় আছে সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ভিডিও করে সেটা আপলোড দিব। তোমরা মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাস সেখান থেকে দেখে নিবা। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ইনফো সেখানেও আছে, তোমরা এটা দেখে নেবা। তো আজকের ক্লাসে অনেকগুলো বিষয় আলোচনা হলো যেগুলো পরীক্ষায় আসতে পারে। তো এই 4টা পরে আমি 2টা প্রশ্ন বলছি, এই 6টা প্রশ্ন আলোচনা করলে অধ্যায় মোটামুটি কভার হয়ে যেতে পারে। তো আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পারবা। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় অনলাইনে আমাকে জিজ্ঞাসা করতে পারো প্রশ্ন সম্পর্কে। আবার আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কথা বলতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।